সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিওতে তোমাদের সামনে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আমি হাজির হয়েছি। তো চলো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখে নেই। প্রথম কলামে আসলে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এটা, আর এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ জীবনের জন্য পানি থেকে নেওয়া অ্যাসাইনমেন্ট। এবং তৃতীয় কলামে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো উল্লেখ করা আছে, এবং আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত কাজ, সেটা আছে 4 নম্বর কলামে। এখানে প্রজ্ঞা নামের একটা মেয়ে তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে বেড়াতে গিয়েছিল তাদের দাদা বাড়িতে যাওয়ার সময়। এরকম একটা গল্প দিয়ে আমাদেরকে 3টা প্রশ্ন করেছে, যে 3টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত কিনা ব্যাখ্যা করো। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে বুড়িগঙ্গার পাড়ে যদি কোনো ফসলি জমি থাকে তাহলে তার সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এবং যেটা ঘ আছে সেটা আসলে গ বা 3 নম্বর প্রশ্ন হবে, সেটা হচ্ছে বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় তুমি কি করতে পারো, উপস্থাপন করো। এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। এজন্য আমরা পাঠ্য বইয়ের সহায়তা নিতে পারি এবং ইন্টারনেট বা অন্যান্য মিডিয়ার সহায়তা আমরা নিতে পারি। এক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল্যায়ন রুব্রিক্সকে ফলো করা। এখানে অতি উত্তম যেটা সেটা হচ্ছে সম্পূর্ণরূপে পানি দূষণ এবং এর ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করতে পারা, মানসম্মত পানির প্রয়োজনীয়তা পুরোপুরি বর্ণনা করতে পারা, পানির উৎস এবং স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ বিষয়ে সঠিক ও পরিপূর্ণ উপস্থাপনা, সম্পূর্ণরূপে পারিপার্শ্বিক প্রয়োজনে নিজেকে সংযুক্ত করার প্রয়োজনীয়তা অনুধাবন। অর্থাৎ এই 4টা পয়েন্টের সাথে সামঞ্জস্য রেখে উত্তর করলে সেটা সবচেয়ে ভালো উত্তর হবে। তাহলে চলো এই 4টা পয়েন্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা উত্তরটা তৈরি করি। চলে যাচ্ছি উত্তরে। প্রথমে আমাদেরকে একটা কাভার পেজ তৈরি করতে হয়, এবং কাভার পেজ তৈরির সময় আমরা মোটামুটি অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে সেটা বুঝতে পারি না। তো আমি এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বুড়িগঙ্গা নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জনগণের সহায়তায় করণীয়। এখন চলে যাচ্ছি মূল উত্তরে। আমরা মূল উত্তর মানে প্রশ্নগুলোর উত্তর শুরুর আগে একটা উপস্থাপন সুন্দর করার জন্য কিছু কথা লিখে নিব। এই কথাগুলো লিখবো এভাবে: পানির অপর নাম জীবন। আসলে এটা হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, কারণ দূষিত পানি আমাদের জীবন ধারণের জন্য হুমকিস্বরূপ। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়, তাই পানিতে একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই অক্সিজেনের মাত্রা কমে গেলে পানি সব কাজেই ব্যবহার করার অনুপযোগী হয়ে যায়। একে বলা হয় দূষিত পানি, তাই জীবন ধারণের জন্য দরকার বিশুদ্ধ পানি। এতটুকুন লিখে আমরা আমাদের প্রশ্ন উত্তরে চলে যাব। এখন ক নাম্বার প্রশ্ন, বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত কিনা তা ব্যাখ্যা করা হলো। মাছসহ কোনো প্রাণীর জন্য উপযুক্ত না, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ কোনো প্রাণীর জন্য উপযুক্ত না। এখন কারণটা হচ্ছে ব্যাখ্যা করব। জলজ পানি জীবন ধারণের জন্য দরকার বিশুদ্ধ পানি, যে পানিতে কমপক্ষে একটি পরীক্ষিত মাত্রায় অক্সিজেন ও হাইড্রোজেন থাকবে। জলজ পানির জন্য এই মাত্রা হলো অক্সিজেন 5 মিলিগ্রাম প্রতি লিটারে এবং হাইড্রোজেন 7 মিলিগ্রাম প্রতি লিটারে, কারণ জলজ পানিগুলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আর এ সময় পানিতে যে অক্সিজেন দ্রবীভূত থাকে তা গ্রহণ করে। কিন্তু বুড়িগঙ্গার পানি দূষিত, চারপাশে কলকারখানার বজ্র পদার্থ এসে পড়ে বুড়িগঙ্গার পানিতে, এর মধ্যে তেজস্ক্রিয় পদার্থও থাকে। আবার থাকে বিষাক্ত পদার্থ যা মাছসহ জলজ পানির জন্য ক্ষতিকর। বুড়িগঙ্গার পানি নিয়ে খুব বেশি গবেষণা করার প্রয়োজন হয় না, কারণ কালো ও ঘন পানি দেখেই অবস্থা বোঝা যায়। বেশ কিছুদিন আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা একটি পরীক্ষা চালায়। এখানে আমি একটা বাইরে থেকে সোর্স নেওয়ার চেষ্টা করেছি, যেটা আমাদের মূল্যায়ন রুব্রিক্সে দেয়া আছে যে আমরা অন্য সোর্সের সহায়তা নিতে পারবো। তাহলে আমি এটা এখন বলছি। বেশ কিছুদিন আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা একটি পরীক্ষা চালায়। এতে দেখা যায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা 0.4 মিলিগ্রাম প্রতি লিটারে। এই পরিমাণ অক্সিজেন পানিতে থাকলে মাছসহ কোনো পানি যেমন শ্বাসকার্য চালাতে পারবে না, তেমনি এই পরিবেশে উদ্ভিদ জন্মানো সম্ভব না, আর উদ্ভিদ না জন্মালে জলজ প্রাণীগুলো খেতেও পারবে না। সব মিলিয়ে মাছসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ জন্মানো বা বসবাস করা সম্ভব না বুড়িগঙ্গা নদীর দূষিত পানিতে। এমনকি বুড়িগঙ্গার দূষিত দুর্গন্ধযুক্ত পানির কারণে আশেপাশে বসবাসকারী বিভিন্ন মানুষের চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এখানে আরও এক লাইন যোগ করা যায়, সেটা লিখতে পারো, এজন্যই সব মিলিয়ে বুড়িগঙ্গা নদীর পানি মাছসহ অন্যান্য জীবের জন্য উপযুক্ত না। আবার না লিখলেও চলবে। এবার আসি 2 নম্বর প্রশ্নে, বুড়িগঙ্গার পাড়ে যদি কোনো ফসলি জমি থাকতো তবে তার শেষ কার্যক্রম বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব নয়। মানে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে বুড়িগঙ্গার পানি দিয়ে শেষ কার্যক্রম চালানো সম্ভব কিনা, তাই আমরা বলে দিচ্ছি যে এটা সম্ভব নয়। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো, মানে আমি যে বললাম সম্ভব নয় এর পক্ষে যে যুক্তি সেটা আমি উপস্থাপন করব।
বুড়িগঙ্গার পানি হলো দূষিত পানি। নানা ধরনের রাসায়নিক যেমন পানিতে আছে তেমনি আছে তেজস্ক্রিয় পদার্থ। এগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য ক্ষতিকর। এই দূষিত পানি দিয়ে সেচ কার্য চালনা করলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, মাটির অম্লত্ব বৃদ্ধি পাবে। এতে করে ফসলের উৎপাদন কমতে কমতে এক সময় আর কোনো ফসল হবে না জমিতে। সেচ দেওয়া হয় ভূগর্ভস্থ পানি থেকে অথবা নদীর স্বাদু পানি থেকেই, যেটা দূষিত না। সুতরাং বলা যায়, যেহেতু বুড়িগঙ্গার পানিতে শিল্প কারখানার বজ্র, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, বিষাক্ত পদার্থ থাকার কারণে মাছসহ কোনো জলজ উদ্ভিদ জন্মাতে পারছে না বা টিকে থাকতে পারছে না, সেই মৃত নদীর দূষিত মানহীন পানি দিয়ে সেচ কার্য চালানো যাবে না। এতে ফসলি জমি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং উর্বরতা হারাবে। এরপর আসছে আমাদের 3 নম্বর প্রশ্নতে। বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় আমি যা করতে পারি তা উপস্থাপন করা হলো। প্রতিদিন প্রায় সব ধরনের কাজে আমরা পানি ব্যবহার করে থাকি। আবার বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এই কৃষিকাজে সেচের জন্য দরকার হয় পানি, অর্থাৎ পানি ছাড়া কোনোভাবেই উন্নয়ন করা সম্ভব নয়। উন্নত বিশ্বের প্রতিটি দেশ শিল্প অত্যন্ত উন্নত। এমন কোনো শিল্প কারখানা নেই যেখানে পানির প্রয়োজন হয় না। তাই বলা হয়ে থাকে উন্নয়ন ও পানি একে অপরের পরিপূরক। মানব সৃষ্টি বিভিন্ন কারণে বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা শহরের বাসাবাড়ি ও নর্দমার ময়লা আবর্জনা এবং চামড়া কারখানা থেকে নির্গত আবর্জনা, যা বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করছে। বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় আমি যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারি তা নিম্নে উপস্থাপন করা হলো। সর্বস্তরের মানুষকে পানি দূষণ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া প্রয়োজন এবং এর প্রতিক্রিয়ায় ভয়াবহ চিত্র জনসাধারণের নিকট তুলে ধরা প্রয়োজন বোধে লিফলেট, পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা জাতীয় প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করতে পারি। 2. শহর ও বাসাবাড়ির আবর্জনা ও নর্দমার বজ্র নদ নদী খাল বিলে গড়িয়ে পড়ার আগেই শোধন করা উচিত। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বোধে কমিটি গঠন করে আইন তৈরি করা এবং আইন অমান্যকারীকে আর্থিক জরিমানার ব্যবস্থা করা। 3. নদীর পানি স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা অত্যাবশ্যক। নদীর তলদেশে যাতে পলি জমতে না পারে সেজন্য নিয়মিত ড্রেজিং প্রয়োজন। 4. কৃষি জমিতে জৈব সার এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত, ফলে অতিরিক্ত সার জলাশয়ের পানিকে দূষিত করতে পারবে না। 5. শিল্প ও কলকারখানার বজ্র পার্শ্ববর্তী জলাশয় ও নদ নদীতে পড়ার পূর্বেই শোধন করা প্রয়োজন। খোলা মাটিতে রাসায়নিক দ্রব্য, রং অথবা গাড়ির তেল কখনো ফেলা উচিত নয়, কেননা এ সমস্ত দ্রব্য মাটি চুইয়ে ভূগর্ভস্থ পানি দূষিত করে। কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা উচিত। এক্ষেত্রে কৃষকদের সাথে আলোচনা করে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। 8. রান্নাঘরের নিষ্কাশন, নালায় ও টয়লেটে রাসায়নিক বজ্র বা তেল না ফেলতে শহরের মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে পারি। 9. জনসচেতনতাই পারে বুড়িগঙ্গা নদীর পানিকে দূষণ হতে রক্ষা করতে। সর্বোপরি সকল স্থানীয় লোকদের সহায়তায় বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এভাবে লিখলেই তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক করবে। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।